অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। উৎসবের আমেজ। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য নিহত। মাঝরাতে উত্তর ক্যাম্পাস। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি, নতুন উপাচার্য হলেন ডক্টর মোহাম্মদ তৌফিক আলম। 3 বছর মেয়াদী প্রকল্প নিচ্ছে এসসি, 218 কোটি টাকা সহায়তা দেবে ইউএনডিপি। অনাপত্তির জন্য ইয়ারডিকে চিঠি। বর্ষার আগে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন, নদী গর্ভে বিলীন বাড়ি, রাস্তা ও ফসল জমি, হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান। এবং জরাজীর্ণ কুষ্টিয়ায় 150 বছরের কোর্ট স্টেশন নেই মানসম্মত বিশ্রামাগার, বেহাল দশা শৌচাগারের শেষ নেই ভোগান্তি। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো নিজ জন্মভূমি চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে পুরো জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রধান উপদেষ্টার সফরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান ছাড়াও রয়েছে চট্টগ্রাম বন্দর পরিদর্শন ও দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি নতুন কালুরঘাট সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রধান উপদেষ্টার সফর ঘিরে আশার আলো দেখছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। একে এম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। দেশের রাজস্ব আয়ের স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দর, দেশের প্রধান সমুদ্র বন্দরও এটি। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনৈতিক সমৃদ্ধির কথা বিবেচনা করে এই বন্দর নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর, লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং বন্দরের আধুনিকায়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। একে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। উনি অনেক উচ্চমানের একজন মানুষ, উনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত কানেক্টেড একজন মানুষ। ওনার এই কানেক্টিভিটির মাধ্যমে আমরা চাইবো যে বন্দরকে আধুনিকায়নকরণ এবং এই আধুনিকায়নের মাধ্যমে এই বন্দরটাকে আরো বেশি সচল করে তোলা। আন্তর্জাতিক জরিপকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্ট অনুযায়ী বিশ্বের 100 দ্রুততম বন্দরের তালিকায় চট্টগ্রামের স্থান 58। প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফর ঘিরে আশা জাগছে ব্যবসায়ীদের মনে। অগ্রগতি ধরে রাখতে বন্দরকে আধুনিক বন্দরে নিয়ে যেতে গ্রিন চ্যানেল চালু, আধুনিক শেড নির্মাণ ও হয়রানি বন্ধে উদ্যোগ নেওয়ার দাবি তাদের। এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা চাইবো যেরকম গাড়ির জন্য আলাদা শেড, আরএমজির জন্য যাতে সেরকম আলাদা আধুনিকায়ন কোনো শেড করে দেয় এবং গ্রিন চ্যানেলটা আবার যাতে চালু করে, যাতে সহজলভ্যভাবে আমরা গুজটা ইজিলিভাবে যাতে আমরা ক্লিয়ার করে নিতে পারি। বুধবার চট্টগ্রাম সফরে এসে চট্টগ্রাম সমুদ্র বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বন্দরকে বিশ্বমানের হিসেবে পরিচিতি দিতে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। উনি একমাত্র ব্যক্তি, উনি ইচ্ছা করলে বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে এবং এইখানে এই বিনিয়োগগুলো হলে আমাদের দেশের কম্পিটিটিভ প্রাইস পাবে ব্যবসায়ীরা। এই বন্দর বেশি টাকা নিলে আরেক বন্দরে চলে যাবে, এই সুযোগটা উনি ব্যবসায়ীদের জন্য করে দিতে পারবেন। চট্টগ্রাম সফরকালে প্রধান উপদেষ্টা কর্ণফুলী নদীর উপর 11,000 কোটি টাকা ব্যয়ে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যার মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষ স্বপ্ন বুনছেন দীর্ঘদিনের অবর্ণনীয় কষ্ট থেকে মুক্তি পাওয়ার। আমরা এই মুহূর্তে সরকারকে, যারা সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। আমরা চাইব এটা যেহেতু একটা বড় প্রকল্প, কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যেন অত্যন্ত সুচারুভাবে খুব কম সময়ের মধ্যে যেন সেতুর নির্মাণ কাজটা দৃশ্যমান হয়। এরপর দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। 22,500 শিক্ষার্থীকে সনদপত্র তুলে দিবেন তিনি। রাষ্ট্রপ্রধানের এ সফর ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দিরের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম শাম্য। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দুর্বলতায় শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মন্তব্য করে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। সাদ আহমেদের রিপোর্ট। আবারও রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য।
মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাইক চালিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি বাইকের ধাক্কা লাগলে কথা কাটাকাটির এক পর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাম্যের মৃত্যুর খবর শুনে হাসপাতালে জড়ো হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ঘটনার পরপরই হাসপাতালে ছুটে আসেন ছাত্রদলের সভাপতি। জানান, বহিরাগতদের দ্বারা সাম্যের উপর হামলা প্রশাসনের দুর্বলতার প্রতিফলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটি অনিরাপদ ক্যাম্পাস হিসাবে দীর্ঘদিন যাবৎ যে অবস্থা বিরাজ করছে তারই প্রতিফলন ঘটেছে আজকের এই ঘটনায়। প্রশাসনের যে একটি দুর্বল অবস্থা বিরাজ করছে তারও প্রতিফলনে আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো, প্রয়োজনীয় কর্মসূচি দেব এবং বাধ্য করব এই খুনিশের দৃষ্টান্ত শাস্তি দেওয়া করতে। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ। এক পর্যায়ে অবরুদ্ধ উপাচার্য গণমাধ্যমে কথা না বলেই ঢাকা মেডিকেল এলাকা ত্যাগ করেন। শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে মঙ্গলবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একনিষ্ঠ কর্মী পারভেজকেও একইভাবে আমরা দেখেছি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হলের শাহরিয়ার আলম সাম্যকেও ঠিক একইভাবে কুপিয়ে এবং ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং দুইটি হত্যাকাণ্ডের মোটিভ খুবই কাছাকাছি। মাননীয় প্রক্টর এবং মাননীয় ভিসি মহোদয়ের পদত্যাগের দাবিতে আজ ভাস্কর্যের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে। অন্যদিকে ঘটনার পর তৎক্ষণাৎ সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করার কথা জানান রমনা বিভাগ ডিসি মোহাম্মদ ইলিয়াস কবির। কিছু গাঁজাখোর বা গাঁজা বিক্রেতা, এটা আমরা এখান থেকে ৩-৪ জনের মতো আমরা ধরেছি। যতটুকু জানি কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে বোধহয় ওই যে স্টেপ করেছে অন্য পক্ষ। শিক্ষার্থীদের কাছে জানা যায় ময়নাতদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ে সাম্যের জানাজা অনুষ্ঠিত হবে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিন, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব ASM কাশেমের সই করা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ববি প্রভিসি ও কোষাধ্যক্ষকে অপসারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউএনডিপির সহযোগিতায় 3 বছর মেয়াদী প্রকল্প নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পে 218 কোটি টাকা অর্থায়ন করবে সংস্থাটি। মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট নামের এই প্রকল্পের মাধ্যমে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ, অংশীজনদের সঙ্গে সেমিনার, সিভিক ভোটার এডুকেশন ও নির্বাচনের লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখছে না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গোষ্ঠী স্বার্থ রক্ষায় দেশকে আরও একদিকে নিয়ে যেতে দেওয়া হবে না। এদিকে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে রক্ষা করে ভারত বাংলাদেশকে আরেকটি কাশ্মীর বানাতে চায়। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে আয়োজন করা হয় গোলটেবিল বৈঠকের। বৈঠকে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিস্তার পানি সমস্যা ভারতীয় আধিপত্যের অংশ মন্তব্য করে বলেন, ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য বিপর্যয় ডেকে আনবে। সামগ্রিকভাবে আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি। রাজশাহী আমাদেরই এলাকা, আমরা যে এলাকায় আমরা থেকেছি, এই ফারাক্কা বাঁধের ব্যাপারে বলেছি প্রাকৃতিক হবে, বিপর্যয় দেখা দেবে, হচ্ছেও তাই। কিছুদিন পানি খুললে পড়ে আপনার যে পানিটা আমরা পাচ্ছি সেখানে আর্সেনিকে ভর্তি। একই অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের সম্পদের উপর সুপার পাওয়ারদের নজর পড়েছে, যার প্রভাবে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে নিয়ে যেতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই।
কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না। দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচার সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার। এদিকে প্রেস ক্লাবে ডাক্তার জাফরুল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শেখ হাসিনার মালিকানার হাত বদল হয়েছে, তাই বলে দেশের মালিকানা দেওয়া হয়নি মন্তব্য করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন, দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই। বাংলাদেশের মানুষের মালিকানা অন্য কাউকে মালিকানা দিই নাই যারা আগামীর বাংলাদেশের সংস্কার করবে। আর নির্বাচিত সরকার না আসলে দেশে কোনো বড় বিনিয়োগ আসবে না বলেও জানান তিনি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। জানান, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। মঙ্গলবার ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন তিনি। আর সংলাপের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানে সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নে সব দলের সঙ্গে কথা বলছে কমিশন। হাসান আল মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার সকালে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির 11 সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের দেয়া 166 প্রস্তাবের বাইরে কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশের ওপর আলোচনা করে সিপিবি। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানে মানুষের মধ্যে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে কমিশন। একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র, একটি রাষ্ট্র যা নাগরিকদের সমানভাবে মর্যাদা দিয়ে বিবেচনা করে, তাদের অধিকারকে সুরক্ষা করে, তার পথরেখা আমরা তৈরি করতে চেষ্টা করব। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কীরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচনের দিকে যাওয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হওয়া দরকার। বাইরের নানা শক্তি আমাদের দেশকে নানাভাবে অস্থিতিশীল করতে চায় এবং আমরা সংস্কারের নামে অন্য কোনো নামে যদি কালক্ষেপণ করে নির্বাচনকে বিলম্বিত করি, কারণ নির্বাচনই হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা এবং গণতন্ত্রের ধারা এগিয়ে যাওয়া, তাহলে কিন্তু একটা ক্ষতিকর জায়গায় যাবে। সুতরাং আপনাদের দ্রুততার সাথে এবং ক্ষিপ্রতার সাথে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য যেটা করা দরকার, যেটা এই 9 মাসে হয়নি, দ্রুততম সময় করে আপনারা ওই কাজ করেন, না হলে কিন্তু এটা ঝুলে গেলে এই দায় আপনারা এড়াতে পারবেন না। নতুন করে সংবিধান রচনা, 4 মূলনীতির পরিবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থার বিপক্ষে মত দেয় সিপিবি। অর্থনীতির দুর্বৃত্তায়ন, লুটপাটের ধারা অব্যাহত রেখে আমরা যত ভালো কথা লিখি, এইটা কোনো কার্যকরী ভূমিকা পালন করবে না। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক বিরোধী পোস্ট দেওয়ার জেরে কলেজ ছাত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে গ্রামের বখাটে যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাত 1:30টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলায় এই ঘটনা ঘটে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। শাহবাজউদ্দিন মান্নার তথ্যছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক বিরোধী পোস্ট করাই যেন কাল হলো সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 2য় বর্ষের ছাত্রী সাজমিন আক্তারের। মঙ্গলবার গভীর রাতে লাকড়ির ঘরে দাও দাও করে জ্বলছে আগুন। এ দৃশ্য সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামের দোকান কর্মচারী শফিক মিয়ার বাড়ির। মঙ্গলবার রাত আনুমানিক 1:30টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানায় পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, রাতের আধারে কে বা কারা দাহ্য পদার্থ, ডিজেল বা পেট্রোল দিয়ে লাকড়ির ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা এসে আগুন নিভানোর আগেই ঘরে থাকা জ্বালানি কাঠ, ঢেউটিন সহ অন্যান্য মালামাল পুড়ে যায়।
ভুক্তভোগী সাজমিন আক্তার জানায়, গেল সোমবার মাদক সেবীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক বিরোধী পোস্ট দেওয়ার পর থেকে মাদকাসক্ত মেহেদী হাসান তাকে হুমকি দিয়ে আসছে। ক্ষিপ্ত হয়ে মেহেদী অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন তিনি ও প্রতিবেশীরা। সকালের দিকে আমি পোস্টটা করি যে আমরা গ্রামটা হইছে মাদকাসক্ত, বা আমি কিন্তু স্পেসিফিক কোনো নাম দিয়ে করছি না, যে পোস্টটা যা মাদকের বিরুদ্ধে করছিলাম। তো অনেকে হইছে এই জায়গায় কমেন্ট করছে, অনেক কিছু করছে, করার পরে তারা করার পরে কমেন্ট করার পরে আমি একটা দিন না যাইতে পরবর্তীতে হইছে আমার সাথে হইছে আমার বসত বাড়ির যে আঙ্গিনার মধ্যে একটা গড় ছিল, ওই গড়ে জ্বালাইয়া দিছে। দোকানে বসে আসলাম আমরা 8-9 জন মানুষ। হঠাৎ করে দিকে মেহেদী ছেলেটা পশ্চিমকুল ভাষায় কথাবার্তা হইতেছে। আমরা জানি না কি কার জন্য মেসেজ দিয়ে গেল, তুমি হারে গেলাও হলো টেইলার আমার মারা গেলে বাপরে গেলে কারে আজকে সাথে পুলিশ জানায়, প্রতিপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ও পূর্ব বিরোধ চলছে। পূর্ব শত্রুতার জেরে এমনটা ঘটতে পারে বলেও জানায় পুলিশ। এদের সাথে তো এদের আগেই বাদাবাদী আছে, এখন বাদাবাদী যেটা দেখে নাই কেউ, তারপরে তদন্ত সাপেক্ষে দেখে বোঝা যাবে, এছাড়া তো আর বোঝার কায়দা নেই। কেউ করতে তো দেখে নাই, লাকড়ি ঘরে আগুন দিচ্ছে, এখন তাদের সাথে আগে মামলা মোকদ্দমাও আছে। অগ্নিসংযোগের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। 150 বছরের পুরনো কুষ্টিয়া কোর্ট স্টেশনটির জরাজীর্ণ অবস্থা, লাগেনি আধুনিকতার ছোঁয়া, ফলে প্রতিনিয়তই ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্ল্যাটফর্ম নিচু হয়, যাত্রীরা সহজে উঠতে পারেন না ট্রেনে, নেই মানসম্মত বিশ্রামাগার, বেহাল দশা শৌচাগারেরও। যাতায়াতের জন্য স্টেশনটি এখানকার মানুষের জন্য অনেক কার্যকর হলেও যাত্রী সেবার মান নিয়ে অভিযোগের শেষ নেই। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ট্রেন আসলেই কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীদের এমন ভোগান্তির দৃশ্য দীর্ঘদিনের। এ অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এই স্টেশনটিতে এখনো লাগেনি আধুনিকতার ছোঁয়া, ফলে প্রতিনিয়তই ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্ল্যাটফর্ম নিচু থাকায় ট্রেনে উঠতে বেগ পেতে হয় যাত্রীদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বয়স্ক ও অসুস্থরা। ট্রেনে যে উঁচু প্ল্যাটফর্ম হলো সাবর, এই জন্য তো ওটা নামা কষ্ট হয়। অনেক সময় দৌড়ায়, মেয়েরা গায়ে চোটে একটা অ্যাক্সিডেন্ট হয়, বৃদ্ধ মানুষদের ওঠানামা করতে সমস্যা হয়। 1871 সালে চালু হওয়া এই স্টেশনটির জরাজীর্ণ অবস্থা, নেই মানসম্মত বিশ্রামাগার, বেহাল দশা শৌচাগারেরও, নেই যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। দখলদারদের কবলে পড়েছে স্টেশনের জায়গাও। যাতায়াতের জন্য স্টেশনটি এখানকার মানুষের জন্য অনেক কার্যকর হলেও যাত্রী সেবার মান নিয়ে অভিযোগের শেষ নেই। যারা বাচ্চাদের দুধ খাওয়ায়, সেই দুধটা কিন্তু খাওয়ানোর এইখানে জায়গা নেই, আবার শৌচাগারও কিন্তু এখানে নেই। অসুস্থ মানুষ যদি একটা সমস্যা হয় তাহলে তো পেশাব পায়খানার দরকার আছে, কিন্তু এই জিনিসটা তো নাই। বসার জায়গা নেই, দেখেন এখনই আপনার চাক্কাশি প্রমাণ পাচ্ছেন যে ফ্যান কিন্তু বন্ধ। স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, এই স্টেশনের আয় বাড়লেও বাড়েনি যাত্রী সেবার মান। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত স্টেশনটি আধুনিকায়নের দাবি তাদের। ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিজিট করে গেছে, আমরাও চিঠি লিখছি, জানানো হয়েছে তাদেরকে, তারা তাদের মতো করে পদক্ষেপ নেবে। 150 বছরের পুরনো কুষ্টিয়ার এই স্টেশন দিয়ে প্রতিদিন আন্তনগর সহ 8টি ট্রেন 14 বার চলাচল করে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বর্ষা শুরু হওয়ার আগে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে পানি বাড়ায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদী গর্ভে বিলীন হচ্ছে একাধিক বাড়ি, রাস্তা, ফসলি জমি। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাট, বাজার ও মসজিদ। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে। সহকর্মী জুয়েল রানার তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। ব্রহ্মপুত্র নদে বাড়ি বিলীন হওয়ার আশঙ্কায় ভুক্তভোগীরা আগে থেকেই নিরাপদ স্থানে সরে যাচ্ছে। হুমকিতে রয়েছে হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ঘরবাড়ি ও ফসলি জমি। এই দৃশ্য দেখা যাচ্ছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুর এলাকায়, যেখানে কয়েকদিনে 10টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। জমা জমি অনেক ছিল, সব জমা জমি নদীতে গেছে। এখন যে বাড়িটা, এখন বাড়িটাও থাকে না। যা ঘরটা যে নিয়ে এক জায়গায় দাঁড় করাবো, সে দাঁড় করার মতো জায়গাটা নাই। এদিকে আমাদের যা সয় সম্পদ ছিল সব এদিকে চলে গেছে। স্থানীয়রা বলছে, আগেভাগে ব্যবস্থা না নেওয়ায় 100 বছরের পুরনো গ্রাম, রাস্তা ও ভেঙে যাচ্ছে। মাদ্রাসা ও মসজিদও ঝুঁকিতে রয়েছে। দ্রুত স্থায়ী ভাঙনরোধ ব্যবস্থার দাবি তাদের। বাড়িঘর ভাঙি চুরি সব শেষ,
এখন আমরা যাবো কোথায়, আসবো কোথায়, যদি ইয়েতে মরাই অনেক ভালো। ব্রহ্মপুত্র ধরলা দুধকুমার নদে ঘেরা বেগমগঞ্জ ইউনিয়নের বড় অংশ গত 15 বছরে নদীগর্ভে বিলীন হয়েছে। ইউনিয়নটি রক্ষা করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন জনপ্রতিনিধি। ইউনিয়নের 100%-এর মধ্যে 80% ভেঙে অলরেডি নদী চলে গেছে, আছে 20%। এটি যদি সরকার দ্রুত গতিতে কোনো ব্যবস্থা না নেয় তো এটিও বেগমগঞ্জ ইউনিয়নটি মানচিত্র থেকে বাতিল হয়ে যাবে। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। এছাড়া অন্যান্য নদীতেও ঊর্ধ্বতন অনুমতি পেলে কাজ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীতে 6.5 কিলোমিটার জরুরি সতর্কতামূলক কাজ চলমান রয়েছে। এছাড়া উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে জরুরি ভিত্তিতে 1000 জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। এছাড়া কুড়িগ্রাম সদর উপজেলার চট ইয়তনেটে আমাদের জরুরি সতর্কতামূলক কাজ চলমান রয়েছে। ব্রহ্মপুত্র ধরলা তিস্তা ও দুধকুমার নদী ভাঙন প্রবণ এলাকায় বর্ষার আগে স্থানীয় ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদীর পাড়ের মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে চলছে মানববন্ধন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, কি বলছেন আন্দোলনকারীরা, সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? অতসী, আমরা এখন রাজধানীর যে দক্ষিণ সিটি কর্পোরেশন রয়েছে, দক্ষিণ সিটি কর্পোরেশনের ঠিক কার্যালয়ের সামনে রয়েছে। তো নগর ভবনের সামনে থেকে সকাল থেকে কিন্তু এক ধরনের বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে, ইশরাক হোসেনের যে সকল সমর্থকরা রয়েছে, তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা মূলত আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে অতি দ্রুত ট্রাইব্যুনালের যে রায়, সেই রায় অনুযায়ী ইশরাক হোসেনের শপথ গ্রহণ এবং যে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়টি, তারা সেটিকে গুরুত্ব দিয়ে বলছেন যে অতি দ্রুত এটি বাস্তবায়ন করতে হবে। সেই ক্ষেত্রে আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পারছিলাম যে তারা বারবার একটি কথাই বলছিলেন যে অতি দ্রুত যদি এই ইশরাক হোসেনকে যদি তার যেই মেয়রের পদ সেটি যদি ফিরিয়ে দেওয়া না হয়, সেক্ষেত্রে তারা পরবর্তী পদক্ষেপ হিসেবে কঠোর পদক্ষেপ নেবে, অথবা অনেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হচ্ছে সরকারকে, যাতে অতি দ্রুত ইশরাক হোসেনকে তার সেই মেয়র পদ ফিরিয়ে দেওয়া হয়। এখন আমরা যদি একজনের সাথে কথা বলি যে ভাইয়া, আপনাদের এখানে মূলত দাবি, আমাদের দাবি আমরা মেয়র চাই। আমরা ঢাকাবাসীরা অনেক অশান্তিতে আছি, আমরা এখন মেয়র চাচ্ছি। মেয়র ইশরাক হোসেনকে শপথ নেওয়া হোক, জরুরি ভিত্তিতে আমরা চাচ্ছি। জরুরি ভিত্তিতে আমরা এলাকাবাসী সবাই চাচ্ছি আমরা আমাদের মেয়র আসুক। আপনাদের পক্ষ থেকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা? আমরা এখনো বেঁধে দেই নাই। তো যেটি শুনতে পাচ্ছিলেন অতসী, যে তারা বলছিলেন আমাদেরকে, অনেকেই জানাচ্ছিলেন যে তারা আলটিমেটাম দিয়েছেন, কিন্তু অফিসিয়ালি তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আলটিমেটাম দেওয়া হয়নি। কিন্তু তারা আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে অতি দ্রুত ইশরাক হোসেনকে তার যে মেয়র পদ সেটি ফিরিয়ে দিতে হবে, এবং ট্রাইব্যুনালের যে রায় এবং সরকার পক্ষ থেকে যে গেজেট প্রকাশ করা হয়েছে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দিয়ে, সেই মেয়রের যে পদটি রয়েছে সেটি অতি দ্রুত ফিরিয়ে দিতে হবে। যদি ফিরিয়ে দেওয়া না হয়, সেই ক্ষেত্রে তারা এই ধরনের মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। ভবিষ্যতে তারা নগর ভবন ঘেরাও সহ আরো বড় ধরনের কঠোর পদক্ষেপ নেবেন। এছাড়া তারা অনেক আন্দোলনকারীরা আমাদেরকে জানাচ্ছিলেন যে দ্রুত যদি এটি ফিরিয়ে দেওয়া না হয়, সেই ক্ষেত্রে যে আদালতের রায় সেটিকে অবমাননা করা হবে, এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে যদি এটি ফিরিয়ে দেওয়া না হয়, সেই ক্ষেত্রে তারা ইশরাক হোসেন এবং তার সমর্থককারী যারা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা রয়েছেন, তারা অনেক কঠোর কর্মসূচিতে যাবেন। এই ছিল রাজধানীর নগর ভবন থেকে সর্বশেষ।